আমার শাশুড়ি খুব ভালো করেই বুঝতে পারছে আমার বাবা আমাদের কখনোই মেনে নিবে না। কথাগুলো শোনার পর থেকে আমার শাশুড়ি তো আমাকে আর সহ্যই করতে পারতো না। কথায় কথায় খোঁটা দিত, নানান কথা শোনাতো, খারাপ ভাষায় গালিগালাজ করতো, গ্রামের মানুষ এসে বুঝাইতো, তারপরেও তার মুখের ভাষা এত জঘন্য তা বলার মতো না। আমার স্বামীকে বললে আমার স্বামী বলতো আমার মা এরকম করতেই পারে না, আর আমার মা শুধু শুধু তোমার সাথে এরকম কেন করবে, নিশ্চয়ই তুমি কিছু করছো, আর তোমার বাবা নাকি আমাদের মেনে নিবে না। কেন মেনে নিবে না? আমি যদি অন্য জায়গায় বিয়ে করতাম অবশ্যই আমি শ্বশুর বাড়িতে যাওয়া আসা করতাম। তুমি কি ওই বাড়ির মেয়ে না? তুমি ওই বাড়ির মেয়ে, আমি মেয়ের জামাই, এতে সমস্যা কোথায়? আর তোমার তো ওই বাড়ির সম্পদের উপর অধিকার আছে, তাই না? এক পর্যায়ে আমার শাশুড়ি আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিল। 3 বেলার খাবার সেখানে আমাকে 1 বেলা দিত, আর 2 বেলা আমাকে খাবার দিত না। আমার স্বামী সকালে খেয়ে তার খাবার নিয়ে সে চলে যেত, সারাদিনও একটা ফোন দিয়ে খোঁজ নিত না আমি খেয়েছি কিনা। আমার স্বামী কাজ থেকে ফিরলে আমার শাশুড়ি তাকে ডেকে নিয়ে তার ঘরের মাঝে বসিয়ে রাখতো। তাকে বলতো তুই ওই মেয়েকে ছেড়ে দে, ওর সাথে সংসার করতে পারবি না, তুই কোনোদিন শ্বশুর বাড়ি যেতেও পারবি না, শ্বশুর বাড়ি থেকে কোনো সাহায্যও পাবি না। আমি তোর বিয়ে তোর মামাতো বোনের সাথে ঠিক করছি, সেখানেই তোকে বিয়ে দিব, তুই ওই মেয়েকে রেখে আয়। আমার ভীষণ খারাপ লাগতো, কথাগুলো আমার সামনে বলতো। আমার স্বামী কোনো প্রতিবাদ করতো না, হয়তো সেও চাইছে না আমার সাথে সংসার করতে। আমার স্বামী আমার সাথে ঠিক করে কথা বলতো না, যতটুকু বলতো রাগের সাথে বলতো। সে আমাকে ঠিক করেই বুঝিয়ে দিত তার কাছে আমার আর জায়গা নেই। শাশুড়ি আমাকে প্রতিনিয়ত বলতো তার ছেলেকে বিয়ে করাবে, আমি যাতে এ বাড়ি থেকে চলে যাই। আমি তার পায়ে ধরে বলতাম আমাকে থাকতে দাও, তুমি আমাকে এ বাড়ি থেকে বের করে দিও না। সে কখনোই রাজি হতো না, বলতো তুই চলে যা, তোর কোনো দরকার নাই। আমার ছেলেও চায় না তোর সাথে সংসার করতে, এমনকি আমার গায়ে হাত তুলতো যাতে আমি তাদের বাড়ি ছেড়ে চলে যাই, কিন্তু আমি আসতাম না। ঘরের তালা বন্ধ করে রাখতো আমাকে সারাদিন, শুধু টয়লেট ছাড়া আর কোথাও যেতে পারতাম না। আমাদের ঘরে খাওয়ার রুম থেকে সব রুম হচ্ছে তালা বন্ধ করে রাখতো। আমাকে এক ঘরে রেখে বাড়ির মেন গেটে তালা দিয়ে আমার শাশুড়ি আর স্বামী চলে যেত। আমার শাশুড়ি যেত হচ্ছে বাহিরে এমনি, আর আমার স্বামী তো কাজে চলে যেত। তো আমি হচ্ছে বাড়িতে পানি ছাড়া আর কিছুই খেতে পারতাম না। আমাকে খাবার দিত না, তাই আমি আমার স্বামীকে ব্যাপারটা জানাই। তখন আমার স্বামী তার মাকে বলে অন্তত 1 বেলা খাবার দিও, না হলে তো মরে যাবে, তখন আবার আরেক ঝামেলা বাঁধবে। আমি আমার স্বামীকে বললাম তুমি কেন আমার সাথে এরকম করতেছো? সে বলল আমি তোমাকে বিয়ে করে অনেক বড় ভুল করছি, আমি ভাবছি তোমার বাবার অনেক টাকা পয়সা আছে, আমাদের মেনে নিবে, আমি আর্থিকভাবে সহায়তা পাবো, যে কোনো একটা ব্যবসা দাঁড় করাবো, কিন্তু সেটা তো কখনোই হবে না। তাই আমার জীবনে তোমার কোনো জায়গা নেই, তোমাকে আমি কখনোই মন থেকে ভালোবাসিনি, তোমাদের আর্থিক অবস্থা শুধু দেখেছি। আমার স্বামীর মুখে এমন কথা শুনে আমার মাথায় আকাশ ভাঙার মতো অবস্থা, কি করব বুঝতে পারছিলাম না। আমার স্বামী রাতে আমার সাথে ঘুমাতো না, তার মায়ের সাথে ঘুমাতো, আর রাতে তো আমি একাই ঘুমাতাম। কখনো কোনো কারণে যদি বোনের বাসাতে গিয়ে থাকতো আমার শাশুড়ি, তখন এসে আমাদের ঘরে ঘুমাতো। তাও এক বিছানায় শুতো না, তিনি উপরে শুতো আর আমি হচ্ছে নিচে শুতাম। নিচে শোয়াতে অনেক ঠান্ডা লাগতো। আমার স্বামী ঘুমিয়ে পড়ার পর আমি যদি চুপি চুপি তার পাশে শুয়ে পড়তাম, সে জাগ না পেয়ে আমাকে লাথি মেরে নিচে ফেলে দিত আর বলতো এটাই তোর জায়গা। আমার স্বামী আমাকে বিভিন্নভাবে মেরে ফেলার হুমকি দেয়, বেঁচে থাকতে চাইলে বলে এ বাড়ি থেকে চলে যেতে। আমার মামা তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে, তাদের অনেক টাকা পয়সা আমার জন্য নষ্ট হয়েছে, আমাকে বলে সেই টাকা পরিশোধ করতে। আমি শুধু ভাবতেছিলাম এবার আমি কি করব। বাবা মায়ের সাথে রাগ করে যার সাথে সংসার করব বলে বিয়ে করেছিলাম, আজ সেও আমাকে এভাবে ছুঁড়ে ফেলে দিতেছে। আমার জীবনের কোনো দাম নাই। ভাবতেছিলাম এ জীবন রেখে আর কি করব, ঠিক করি পরদিন সকালে আমার স্বামী কাজে চলে গেলে আমি আর এই জীবন রাখবো না। বাসায় কোনো খাবার ছিল না সেদিন, আমার শাশুড়ি সবকিছু তালা মেরে রেখে যায়, তার ছেলে বাইরে থেকে খাবে এজন্য। সে হয়তো আজকে বাইরে যেয়ে খেয়ে নিবে, কিন্তু আমি ঠিক করে রাখি সে যাওয়ার পরে আমি নিজের কোনো একটা ক্ষতি করে ফেলবো। তার মা আমাকে যেভাবে বাইরে দিয়ে তালা আটকিয়ে যেত, ঠিক সেভাবে সেও আমাকে তালা আটকিয়ে গেল। আর আমি তো চিন্তা করে রাখছি গলায় দড়ি দিব, কোনোভাবে একটা রশি জোগাড় করলাম, কিন্তু কোনোভাবে রশিটাকে আমি আটকাতে পারছিলাম না। অনেক চেষ্টার পরে হচ্ছে রশিটা আটকাতে আমি সক্ষম হই। ঝুলে পড়ার কিছুক্ষণ পরে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল, চোখ অন্ধকার দেখছিলাম। কিছুক্ষণ পরে রশি ছিঁড়ে আমি কিভাবে যে নিচে পড়ে যাই আমি তা বুঝতেও পারিনি। আমার শাশুড়ি কিছুক্ষণের ভেতরে বাড়ি আসেন, বুঝতে পারেন কিছু একটা হয়ে যায়। তখন তিনি প্রতিবেশীদের সহায়তায় দরজাটা ভেঙে ফেলেন এবং কি আমাকে সেখান থেকে বের করে। আমি মরিনি, তবে শ্বাসনালীতে অনেক ক্ষতি হয়েছিল। স্বামী বাসায় এসে আমাকে ভীষণ মারে, বলে আমাদের জেল খাটানোর মতলব, এত বড় সাহস তোর, এই জন্য তোর মা তোকে দেখতে পারতো না। প্রতিবেশীরা সবাই জড়ো হয়ে পড়লে খবরটা চেয়ারম্যানের কান অব্দি পৌঁছে যায়, আমাদের সবাইকে ডেকে পাঠায়। এই খবরটা শুনে আমার ননদের জামাইরা সবাই চলে আসেন। চেয়ারম্যান সাহেব আমাকে জিজ্ঞেস করেন আমি এই কাজ কেন করেছি। আমি সবটা বলি আমার স্বামী আর শাশুড়ির অত্যাচারের কথা, তারা দুজন আমার সাথে কিরকম আচরণ করে। তিনি সবকিছু শুনলেন এবং তাদেরকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলেন, আর বললেন কখনো যদি এরকম করে তাহলে আইনি পদক্ষেপ নেবেন। চেয়ারম্যান সাহেব আমার স্বামীকে বলে বউকে নিয়ে বাসায় যেতে। তারা আমাকে বাসায় আসার পর একদম আস্ত রাখেনি, আমাকে সবাই মিলে এত মারে, আমার ননদ সহ আমার শাশুড়ির স্বামী সবাই মিলে আমার জীবনটাকে অতিষ্ঠ করে তোলে। তাদের মুখের ভাষা যে এত খারাপ আমি প্রথম কিছুই বুঝতে পারিনি। আমাকে এতটাই মারে যে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। শুধুমাত্র বাঁচিয়ে রাখার জন্য দিনে একবার খাবার দিত, এর বেশি দিত না। তারপরে আমার স্বামীর 2 বোন তাদের বাড়িতে ফিরে যায়, আমার স্বামী কাজে চলে যায়, আমার শাশুড়িও বাইরে চলে গেলেন। আমি ভাবছিলাম কি করব, পালিয়ে যাব নাকি বাবা মার কাছে ফিরে যাব, কিছুই বুঝতে পারছিলাম না। বাবা মার কাছে ফিরে যাব, তারা তো
আমাকে নিতে চায় না, সেখানে ফিরেই বা কি করব? তাহলে আমি কোথায় যাব? ভেবে চিন্তে দেখলাম প্রতিবেশীদের হেল্প নিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাব, তারপর যা হবে দেখা যাবে। আমার শাশুড়ি যে ঘরে জ্বালানির কাঠ রাখতো সেই ঘরে একটা জানালা ছিল, সেটা বাড়ির বাহিরের দিকে। আমাদের ঘরের একটা জানালা আছে, তাও আবার সেটা বাড়ির ভেতরের দিকে পড়ছে। কারোর সাথে দেখা করা বা কথা বলার মতো কোনো অবস্থা আমার ছিল না, ফোন তো আমার কাছে থাকতোই না। আমি সেই জ্বালানি কাঠ রাখার ঘরের জানালা দিয়ে বাহিরে দেখার চেষ্টা করি কাউকে দেখতে পাই কিনা। অবশেষে এক প্রতিবেশীকে আমার এই ব্যাপারে জানাই। তারা প্রথম থেকে জানতো যে চেয়ারম্যান আমাদের মীমাংসা করে দিয়েছে, তারপরে বাড়ি আসার পরে আর কোনো সমস্যা হয়নি, সবাই মিলে গেছে। কিন্তু আমাকে যে নির্যাতন করছে এটা কেউই জানতো না, কেননা আমার মুখ বেঁধে রাখছে যাতে মারলে পরে আমি কোনো আওয়াজ করতে না পারি, তাই লোকজন এসব কিছুই জানতে পারেনি। আমি আমার ওই প্রতিবেশীকে সবকিছু জানাই, বলি আমার আব্বুকে একটু খবর দিতে। আমি আমার বাড়ির ঠিকানা, আব্বুর নাম্বার সবটাই দেই তাকে। সে আমাকে জানালা দিয়ে কিছু খাবার দিয়ে বলে বেঁচে থাক খেয়ে। সেই প্রতিবেশীটা রোজ আমার সাথে একবার দেখা করতো, আমার সব কথা শুনতো আর আমাকে কিছু খাবার দিয়ে যেত। আবার বলতো সে যে আমাকে সাহায্য করতেছে এটা যেন তার শাশুড়ি জানতে না পারে, তা না হলে সে অনেক সমস্যা করবে। আমার ওই প্রতিবেশী আমার দাদির সাথে দেখা করে দাদিকে সবটা জানায় আমার ব্যাপারে। আমার দাদি আমার আব্বুকে সবকিছু বলে, ফিরিয়ে নিয়ে আয় মেয়েকে, তোর মেয়ে না হলে মরে যাবে। আমার দাদি বলে আমি যাব তোর মেয়েকে নিতে। আব্বু বলে তোমার যেতে হবে না, আমি দেখছি কি করা যায়। তারপর তারা নিজেরা অনেক কিছু প্ল্যান করে। আমি প্রথমে জানতাম না তারা কি প্ল্যান করছে। একদিন হঠাৎই আমার স্বামীর ফোনে আমার আম্মু কল দেয়, দিয়ে বলে মেয়ের সাথে দেখা করতে চায়, আমরা সবকিছু মেনে নিয়েছি, তোমাদেরকে বাড়ি আনতে চাই। আমার স্বামী ভীষণ খুশি হয়। সে বাসায় এসে আমাকে বলে তোমার মা তোমার সাথে কথা বলতে চায় আর সবকিছু ঠিকঠাক বলবে, আর বলবে না যে আমাদের সাথে কি কি হয়েছে, ভালোভাবে কথা বলো। আমি আম্মুর সাথে কথা বলি, আমার সাথে নর্মাল ব্যবহার করে। সে আমাকে বলে তোমার ফোন নাই, থাকলে দাও তোমার নাম্বারটা, আমি রোজ তোমার সাথে কথা বলবো। আমার স্বামী আর আমার শাশুড়ি অনেক খুশি হয়েছিল। খুশিতে আমার স্বামী তার মায়ের ফোনটা আমাকে দিয়ে বলল এই ফোন থেকে কথা বলবে তোমার মায়ের সাথে, ব্যাপারটা তাড়াতাড়ি ঠিক করে নাও। আর আমার শাশুড়িকে বলল মা ওকে আর অত্যাচার করো না, ঠিক মতো খেতে দাও যাতে ওর এই অবস্থা পরিবর্তন হয়। এই অবস্থাতে ওর পরিবারের সামনে ওকে নেওয়া যাবে না, তাহলে সবাই বুঝে যাবে আমরা ওর সাথে কি কি করি। তাই আমার শাশুড়ি নিয়মিত আমাকে খাবার খেতে দিত। আমার শাশুড়ি মাথায় রাখতো শুধু এই আশায় আমার বাবা তার ছেলেকে মেনে নিবে আর বিয়ের যৌতুক হিসেবে অনেক টাকা দিবে। আমার মা মাঝে মাঝে আমাকে ফোন করে ভালো মন্দ কথা বলে। আমি আমার শ্বশুর বাড়ির অত্যাচারের কথা কিছুই বলি না, শুধু বলি ভালো আছি। একদিন আমাকে বলল তোমাদের মেনে নেব, তোমার মামাকে পাঠাচ্ছি, তুমি চলে আসো। আমি বললাম আমার শাশুড়ি স্বামীকে জিজ্ঞেস করে তারপর যাচ্ছি। আম্মু বলে তাদের কিছু বলতে হবে না, তোমার শাশুড়িকে বললে সে আসতে দিবে না। তোমার স্বামীকে আমি নিজে ফোন করে বলে দিচ্ছি আমাদের বাড়ি চলে আসতে, না হয় আমি নিজে যেয়ে নিয়ে আসবো তোমার স্বামীকে। যে ভাবা সেই কাজ, আমার মামা চলে আসে আমাকে নিতে। আর আমি যেভাবে ছিলাম যথারীতি শাশুড়িকে না বলে ওইভাবে রওনা দিই মামার সাথে। আর মামা আমাকে আগে থেকে বলছিল যেই ফোন থেকে কথা বলছি ওই ফোনটা যাতে সাথে করে না নিয়ে আসি, সেটা বাসায় রেখে আসতে। আম্মুকে ফোন দিয়ে বলি মামা আসছে আমাকে নিতে, তুমি তাড়াতাড়ি যাও আমার স্বামীকে নিয়ে আসতে, বাড়ি নিয়ে আসো। আম্মু বলল ঠিক আছে তাই যাচ্ছি, তুমি শুধু ঠিক মতো চলে আসো। আমি মামার সাথে তো চলে আসি, কিন্তু মামা আমাকে বাবার বাড়িতে না নিয়ে গিয়ে নানির বাড়িতে নিয়ে আসে। আমি বললাম এখানে কেন যাচ্ছি মামা? তখন মামা আমায় বলল তোমাদের বাসায় অনেক ঝামেলা হবে, তোমার আম্মু অনেক রেগে আছেন, তাই ওখানে চলো, তোমার আব্বুকে পরে সবকিছু বুঝাই বলবো, জামাইকে এখানে আসতে বলছি, ঠিকানা দিয়ে দিছি, সে এখানে চলে আসবে। নানি বাড়িতে চলে আসলাম। সেদিন আমার নানি আমাকে দেখে ভীষণ কাঁদছিল। আগে যে কিনা আমাকে দেখলে কথা শোনাতে ছাড়তো না, সে আমাকে দেখে কাঁদছে, আমি ভেবেই পাচ্ছিলাম না। হয়তো তার নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়েছে তাই এমন করছে। আমি যাওয়ার অল্প কিছুক্ষণের মধ্যে আব্বু চলে আসে। আমি আম্মুকে বলি তোমার জামাই কেন আসছে না? তোমরা ফোন করেছিলে তো মামা? মামা বলল হ্যাঁ হ্যাঁ আমি ফোন করে দিয়েছি। আমি বললাম আমি একটু কথা বলবো। মামা বলল জামাইয়ের ফোন এখন বন্ধ, চার্জ নেই, পরে কল করবে তখন কথা বলবে। এখন তুমি দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট করো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভীষণ ক্লান্ত। আমি কিন্তু ভীষণ ক্লান্ত ছিলাম, কারণ ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না, ঘুমাতে পারতাম না। এর মধ্যে ওরা সবাই মিলে আমাকে অত্যাচার করতো। আমি দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। আমার নানা বিকেলে ডাক্তার নিয়ে আসে। নাতনিকে দেখে আমার ভালো লাগছে না, ওর হয়তো বড় কোনো অসুখ হয়েছে, এমন কোনো হয়ে গিয়েছে। ডাক্তার আমাকে দেখে স্যালাইন করলো, বলল ওর শরীর অনেক দুর্বল, এটা দিলে সুস্থ হবে। আমি বিকেলের দিকে মামাকে বললাম মামা আমার স্বামী কেন আসছে না? মামা তখন আমায় বলল তার কাছ থেকে নাকি ছুটি দিচ্ছে না, ছুটি পেলে ঠিক চলে আসবে। আম্মু আমাকে বলল তোমাদের বিয়ের রেজিস্ট্রি হয়েছে? আমি বললাম না আম্মু, কোর্ট ম্যারেজ হয়েছে। আম্মু বলল তাহলে তো তোমাদের রেজিস্ট্রি করাতে হবে, তোমার কাগজপত্র তো আমার কাছে আছে, জামাইয়ের গুলো নিয়ে আসতে বলেছি, বাসাতে রেজিস্ট্রি করিয়ে দিব। সন্ধ্যার সময় দুজন লোক আসে, আমি তখন ঘুমাচ্ছিলাম। তারা কি যেন কাগজপত্র আমাকে সাইন করতে বলে, আমি জানি না কেন এত ঘুম পাচ্ছিল, আমি চোখ দিয়ে ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না।